অষ্টম শ্রেণীর ইতিহাস, অতীত ও ঐতিহ্য এর চতুর্থ যে অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, এই অধ্যায়ের আলোচিত তিনটি যে রাজস্ব ব্যবস্থা চিরস্থায়ী, মহলওয়ারি এবং রায়তওয়ারি, এই তিনটি রাজস্ব ব্যবস্থা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা প্রথমেই আলোচনা করব ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র নিয়ে। তোমরা জানো 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে এবং এর মাধ্যমে কোম্পানি বাংলায় রাজস্ব আদায়ের অধিকার অর্জন করে। কোম্পানি তার রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ানোর জন্য নানা পরীক্ষা নিরীক্ষা শুরু করে। প্রথম দিকে কোম্পানি ইজারাদারি ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ নিলামের মাধ্যমে 1 বছরের জন্য জমির বন্দোবস্ত দিত, যে ব্যবস্থা চালু করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস এবং যে ব্যবস্থার নাম ছিল একশালা বন্দোবস্ত। পরে 5 বছরের জন্য জমির বন্দোবস্ত দেওয়া শুরু হয়। 1772 সাল থেকে এটি শুরু হয় এবং এটির নাম দেওয়া হয় 5 শালা বন্দোবস্ত। কিন্তু এই 1 শালা এবং পরবর্তীকালে 5 শালা, এই দুই যে রাজস্ব নীতি, তাতে কোম্পানির ভূমি রাজস্বের পরিমাণ বাড়ল না। ফলে লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষে যখন গভর্নর হয়ে আসেন, তিনি 1790 সালে প্রথমে 10 বছরের জন্য জমির বন্দোবস্ত দিলেন, যেটিকে বলা হয় 10 শালা। কিন্তু তাতেও খুব একটা লাভ হলো না। ফলে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হলো। এই চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি পাকাপাকি ব্যবস্থা, যেখানে জমিদারকে জমি স্থায়ীভাবে দিয়ে দেওয়া হতো। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন রাজস্ব ব্যবস্থার এই বারবার পরিবর্তন এবং অবশেষে এই চিরস্থায়ী বন্দোবস্ত? সুতরাং আমরা আলোচনা করে নিই এই চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কি ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারগুলি থেকে কোম্পানির যে বাৎসরিক প্রাপ্য রাজস্ব, সেটা নিশ্চিত করা গেছিল। আয়ের একটা পূর্ব ধারণা তৈরি হয়েছিল, ফলে সেই অনুযায়ী ব্যয়ের পরিকল্পনা করা সহজ হয়েছিল। এই ব্যবস্থায় রাজস্বের পরিমাণ এবং সময় নির্দিষ্ট ছিল, ফলে কোম্পানির কর্মচারীরা ইচ্ছামতো রাজস্ব আদায় করতে পারত না। চিরস্থায়ীভাবে জমির স্বত্ব পেলে জমিদাররা স্বাভাবিকভাবে চাইবে তাদের নিজস্ব লাভের হার বাড়ানোর এবং তার ফলে তারা জমিতে বেশি বিনিয়োগ করবে, এটা আশা করা গেছিল। মনে করা হয়েছিল এই ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আদায় করা সহজসাধ্য হবে, কারণ জমি যদি কৃষককে দেওয়া হতো তাহলে সেই অসংখ্য কৃষকদের থেকে রাজস্ব আদায় করা ছিল অত্যন্ত কঠিন কাজ। কিন্তু জমিদারদেরকে দিলে অল্প সংখ্যক জমিদার থেকে রাজস্ব আদায় করা অনেক সহজসাধ্য ছিল। এছাড়া জমিদারদের অধিকার স্থায়ীকরণের মাধ্যমে একটা ব্রিটিশ অনুগত শ্রেণীর তৈরি হয়েছিল। এতে লাভ কি হয়েছিল? এতে লাভ হয়েছিল, ভবিষ্যতে কোনো কৃষক বিদ্রোহ বা ব্রিটিশ বিরোধী সমস্যা হলে ওই যে অনুগত শ্রেণী, জমিদার শ্রেণী, তারা তাদের নিজস্ব স্বার্থে কোম্পানির সাহায্যে এগিয়ে আসবে, এটা আশা করা গেছিল। জমিদার স্বার্থ ও কৃষির উন্নতির মাধ্যমে দেশ সমৃদ্ধশালী হবে। এর ফলে প্রকৃত লাভ হবে কোম্পানির, কারণ এই দেশ তাদেরই উপনিবেশ ছিল। এই সমস্ত চিন্তা ভাবনা থেকে লর্ড কর্নওয়ালিস 1793 সালে এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। এবার দেখে নেওয়া যাক
এই চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের কি সুবিধা হয়েছিল? প্রথমত, এই ব্যবস্থার ফলে বাংলা, বিহার, উড়িষ্যার সমস্ত সম্পত্তি জমিদারি সম্পত্তি হয়ে গেল। শুধুমাত্র কোম্পানির যে নির্ধারিত কর সেটা সময় মতো দিতে পারলে ওই জমিতে তার অধিকার স্থায়ী হয়ে যেত। যেহেতু জমিতে তার অধিকার স্থায়ী হয়ে গেছিল, তাই জমিদার চাইলে জমির হাত বদল বা বিক্রিও তারা করতে পারত। এছাড়াও কি হতো, জমির অধিকার উত্তরাধিকার সূত্রে বজায় থাকত। অর্থাৎ জমিদার মারা গেলে তার সন্তান ওই জমির অধিকার সত্ত্ব পেত। চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের জন্য বেশ কিছু সুফল বা সমৃদ্ধি এনে দিলেও কৃষকের অবস্থার কিন্তু অবনমন হয়েছিল। আমরা যদি বঙ্কিমচন্দ্রের বিখ্যাত প্রবন্ধ বঙ্গদেশের কৃষক পড়ি, তাহলে আমরা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের এই যে করুণ অবস্থা সেটা কিন্তু জানতে পারব। আমরা দেখিনি কেন তাদের অবস্থার অবনমন হয়েছিল। প্রথমত, চিরস্থায়ী চুক্তি হয়েছিল কোম্পানির সাথে জমিদারের, কৃষকের সাথে নয়। ফলে জমিতে কৃষকের সত্ত্ব বা অধিকার সেটা খারিজ হয়ে গেল। কৃষক পরিণত হলো ভূমিদাস বা ইচ্ছাধীন প্রজায়। এর ফলে কৃষকেরা জমিদারদের অনুগ্রহ নির্ভর হয়ে গেছিল। এই যে ব্যবস্থা, কৃষকের দেয় করের পরিমাণ সেখানে সুনির্দিষ্ট ছিল না। ফলে অতিরিক্ত লাভের আশায় জমিদাররা উঁচু হারে রাজস্ব আদায় করত কৃষকদের থেকে। এমনকি বিভিন্ন সময় তারা বিভিন্ন বেআইনি কর বা যাকে বলা হতো আবওয়াব, সেটাও তারা কৃষকদের থেকে আদায় করত এবং ওই নির্দিষ্ট কর দিতে না পারলে কৃষকের জমি জমিদার বাজেয়াপ্ত করে দিত। ফলে কৃষকের অবস্থার কিন্তু দিনকে দিন অবনতি হতে থাকল। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের জন্য বেশ কিছু সুফল থাকলেও কয়েকটি কুফলও ছিল। আমরা আগেই বলেছি, এই বন্দোবস্তে রাজস্বের হার ছিল বেশ চড়া, আর কৃষকদের থেকে চড়া হারে খাজনা আদায় করতে গিয়ে জমিদারদেরকে বেশ কিছু সমস্যা দেখা দিত। যেমন প্রাকৃতিক বিপর্যয়ের সময় কৃষকরা চড়া হারে খাজনা জমিদারকে দিতে পারত না, আর কৃষক থেকে খাজনা সংগ্রহ করতে না পেরে জমিদারও তার দেয় যে নির্দিষ্ট রাজস্ব সেটা সে কোম্পানিকে সময় মতো দিতে পারত না। এর ফলে সূর্যাস্ত আইনে তার জমি নিলামে উঠে যেত এবং জমিদার কিন্তু তার জমিও হারাতো। চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারদের পক্ষে একটি সমস্যার দিক ছিল এই সূর্যাস্ত আইন। এই চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে জমির যে চূড়ান্ত মালিকানা সেটা কোম্পানির হাতেই থাকত। জমিদারকে একটা তারিখের মধ্যে, একটা নির্দিষ্টের মধ্যে তার যে রাজস্ব, সেই রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। ওই নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে কোম্পানি সেই জমি নিলামে তুলতে পারত। এই যে সূর্যের ডোবার আগে রাজস্ব জমা দেওয়ার যে নীতি এই চিরস্থায়ী বন্দোবস্তে ছিল, তাকেই বলা হতো সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্ত যে রাজস্ব ব্যবস্থা, এই রাজস্ব ব্যবস্থা চালু হয়েছিল
কোম্পানির যে ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি বা কলকাতা প্রেসিডেন্সি, অর্থাৎ কিনা কোম্পানির বাংলা, বিহার এবং উড়িষ্যা অঞ্চলে। কোম্পানির দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অর্থাৎ মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সিতে যে ব্যবস্থা চালু হয়েছিল সেই ব্যবস্থার নাম রায়তওয়াড়ি ব্যবস্থা। রায়ত কথাটির অর্থ হল কৃষক বা চাষি। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে চাষি, কৃষক বা রায়তকে জমির মালিক হিসাবে স্বীকার করে নেওয়া হয়েছিল। এর ফলে চিরস্থায়ী বন্দোবস্তে যেমন কৃষককে জমিদার অত্যাচার করত, এই ব্যবস্থায় সেই অত্যাচার বন্ধ হল। এই ব্যবস্থায় রায়ত বা প্রকৃত চাষিদের কাছ থেকে সরাসরি খাজনা আদায়ের ব্যবস্থা চালু হলো। তবে নির্দিষ্ট সময়ে রায়তকে রাজস্ব জমা দিতে হতো এবং এই ব্যবস্থা চিরস্থায়ীভাবে করা হয়নি। নির্দিষ্ট সময় অন্তর রাজস্বের পরিমাণ সংশোধন করা হতো। এই ব্যবস্থায় জমিতে রায়ত বা কৃষকের কোনো মালিকানা সত্ত্ব ছিল না, ছিল শুধুমাত্র ভোগ সত্ত্ব বা তারা ছিল ভাড়াটের চাষি, যেখানে তারা শুধু তাদের চাষের অধিকার পেত। এই রায়তওয়াড়ি ব্যবস্থাতে সময় মতো খাজনা দিতে না পারলে তাদেরকে উৎখাত করে সেই জমি অন্য কোনো চাষিকে দিয়ে দেওয়া হতো। এই ব্যবস্থায় খাজনার হার ছিল অত্যন্ত উঁচু, কোথাও কোথাও ৪৫ থেকে ৫৫%। এবং এই ব্যবস্থার যে খারাপ দিক ছিল, অত্যন্ত খারাপ দিক ছিল, সেটি হলো প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও এখানে খাজনার হারের কিন্তু কোনো পরিবর্তন হতো না। মহালওয়াড়ি ব্যবস্থা চালু হয়েছিল উত্তর এবং উত্তর পশ্চিমের যে ভারতের অংশ সেখানে। মহল কথাটির অর্থ হলো গ্রামের সমষ্টি। এই ব্যবস্থা অনুযায়ী কি হয়েছিল, রাজস্ব আদায়ের জন্য কোম্পানি গ্রাম বা মহলের জমিদার বা প্রধান বা যাকে আমরা মোড়লও বলতে পারি তার সাথে চুক্তি করেছিল। মহলের প্রধান রাজস্ব সংগ্রহ করত কৃষকদের থেকে, আর কোম্পানি ওই মহলের প্রধান থেকে রাজস্ব সংগ্রহ করত। নির্দিষ্ট সময় অন্তর রাজস্বের হার সংশোধন করা হতো, তবে এই ব্যবস্থায় রাজস্বের হার ছিল বেশ উঁচু। রাজস্বের এই উঁচু হারের ফলে কৃষকের উপরে রাজস্বের বাড়তি চাপ পড়ত এবং তা মেটাতে তারা ধার নিতে বাধ্য হতো মহাজনদের থেকে, এবং ধার শোধ না করতে পারার জন্য তারা কিন্তু মহাজনদের অত্যাচারের মুখেও পড়তে হতো। এবার আমরা আলোচনা করব ভারতীয় সমাজে এই ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব কী ছিল। আমরা 3 ধরনের বন্দোবস্ত দেখলাম। চিরস্থায়ী বন্দোবস্ত, যেখানে জমিদারদের সাথে তারা চুক্তি করেছিল; রায়তওয়াড়ি বন্দোবস্ত, যেখানে রায়ত বা কৃষক থেকে তারা রাজস্ব সংগ্রহ করত; এবং মহলওয়াড়ি ব্যবস্থা, যেখানে গ্রামের মোড়ল বা প্রধান থেকে তারা রাজস্ব সংগ্রহ করত। অর্থাৎ 3 ধরনের ব্যবস্থার মধ্যে নানান তারতম্য বা হেরফের আমরা দেখতে পাচ্ছি। তবে সবকিছুর মূল উদ্দেশ্য কিন্তু ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা যায়। আর এই বেশি রাজস্ব আদায় করার ফলে সবথেকে বেশি চাপে পড়েছিল ভারতের কৃষক সমাজ। ফলে দেশে দারিদ্র ও দুর্ভিক্ষ দেখা দিত। চিরস্থায়ী বন্দোবস্তে আশা করা গেছিল কৃষকের উন্নতিতে জমিদাররা নজর দেবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। বরং অতিরিক্ত রাজস্বের লোভে তারা কৃষকদেরকে হেনস্থা করত। ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির যে অন্যান্য প্রভাবগুলো ছিল সেগুলো তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। আমরা পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের যে পরবর্তী অংশ সেগুলো নিয়ে আসব। ধন্যবাদ।